এই ছবিটা আশা করি আপনারা সবাই দেখেছেন। অনেক টাকার বৈদ্যুতিক স্কেলেটরে উঠে যেমন ভাঙা ঘরে থাকার কোনো অর্থ নেই, তেমনই কোটি কোটি টাকার রেল সেতুতে চড়ে বাড়ির বারান্দায় বুলেটের আঘাতে মরারও কোনো অর্থ নেই, যেটা বাংলাদেশের স্বৈরাচারী সরকারের দ্বারা সংগঠিত হয়েছে। প্রতিটি স্বৈরশাসক প্রথমে স্কেলেটরটি বানায় যাতে উন্নয়নের মানুষের চোখে ঢোকা দেওয়া যায়। মধ্য এশিয়ার দেশ তুর্কিমিনিস্তানের রাজধানী আশাগাবাদে যদি আপনি যান, দেখবেন সাদা মার্বেলের তৈরি আকাশ ছোঁয়া সব বিরাট ইমারতের শহরটি ভরা। রাস্তায় তাকালে শুনশান নীরবতা দেখে মনে হতে পারে আপনি কোনো পরিত্যক্ত শহরে চলে এসেছেন। স্বৈরাচার শাসকের শাসনের কারণে এদেশের এই অবস্থা। উত্তর কোরিয়ার কিং জন উন থেকে শুরু করে সকল স্বৈরাচার শাসক জনগণের চোখে ধুলা দিতে এমন আজাইরা সব উন্নয়ন দেখায়, ঠিক যেমনটা বাংলাদেশে হয়েছে। প্রশ্ন হলো, তারা কেন এমনটা করে? এরকম ধোঁকা দেওয়ার পিছনে সাইকোলজিটা আসলে কি? এসব প্রশ্নের উত্তর জানতে আজ আমরা স্বৈরাচার শাসকের যেই জায়গাটা তুলে ধরবো তা হলো ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো। চলুন শুরু করা যাক। প্রথমে তুর্কিমিনিস্তানের কথা বললাম, তারা কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর, টাকা পয়সার খুব বেশি অভাব নেই। সমস্যাটা হয় তখন যখন বাংলাদেশের মতো দরিদ্র রাষ্ট্র লোন নিয়ে সাদা হাতি পালা শুরু করে। এক রিসার্চে দেখা গেছে গণতান্ত্রিক দেশের তুলনায় স্বৈরাচার শাসকরা বছরে 1.6 গুণ স্কাই ক্রেপেন, মানে এখানে 150 মিটারের বেশি উঁচু দালান নির্মাণ করেন। সোজা কথায় গণতান্ত্রিক দেশে এত উঁচু দালান কম নির্মাণ করা হয়, আর স্বৈরাচার দেশে বেশি বেশি উঁচু দালান নির্মাণ করা হয়। কারণ গণতান্ত্রিক দেশে তো আর জনগণকে দেখাতে হয় না যে এত এত উন্নয়ন হচ্ছে। কোন দেশ কতটা গণতান্ত্রিক এটার একটি স্কেল আছে। ফ্রিডম হাউস গ্লোবাল ইন্ডেক্স অফ পলিটিক্যালস অ্যান্ড সিভিল লিবার্টিস এর 2017 সালের প্রতিবেদন অনুযায়ী নরওয়ে গণতান্ত্রিক স্কেলে 100-তে 100, কিন্তু তাদের দেশে রাজধানী অসলোতে সে সময় 150 মিটারের উঁচু দালান ছিলই না। কারণ ওরা তো গণতান্ত্রিক, ওদের দেশে সরকারকে এত উন্নয়ন করে দেখাতে হয় না। অন্যদিকে দুনিয়ার সবথেকে বড় বিল্ডিং বুর্জ খলিফা কোন দেশে বলেন তো? সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত। এরা গণতান্ত্রিক স্কেলে 100-তে 20। এটাকে ছাড়িয়ে যাওয়ার জন্য যে দাওয়া তৈরি করা হচ্ছে সেটি আবার সৌদি আরব, তাদের স্কেল মাত্র 10। তার মানে যে দেশের সরকার যত কম গণতান্ত্রিক তাদের তত বড় বড় দালান, রেল, সেতু এগুলো নির্মাণ করে জনগণকে দেখাতে হয় যে দেশের উন্নত হচ্ছে। স্বৈরাচার শাসক কিন্তু এখানে কোনো অর্থনৈতিক লাভ না দেখলেও এ ধরনের স্ট্রাকচার তৈরি করে। এখন এখানে কিছু পলিটিক্স আছে। নর্মাল ক্যাপিটালিজম বা পুঁজিবাদের ধারণা অনুযায়ী আমি একজন সাধারণ মানুষ। ধরেন এক দোকানদার আমাকে 1 কেজি আপেল 500 টাকায় বিক্রি করছে, অন্য দোকানদার সেম কোয়ালিটির 1 কেজি আপেল আমার কাছে 400 টাকায় বিক্রি করছে। বলুন তো আমি কোন আপেলটি কিনবো? অবশ্যই আমি 400 টাকা দামের আপেলটি কিনবো। কিন্তু স্বৈরাচার শাসক 400 টাকারটা বাদ দিয়ে 500 টাকারটা কিনতে পারে। আপনি ভাবছেন ওরা কি গাধা? বিষয়টা আসলে এমন না, ওরা গাধা না। হয়তো ওদের দলীয় নেতাকর্মীরা বা এমপি মন্ত্রীরা আগে থেকে সেই কোম্পানির কাছ থেকে কিছু টাকা খেয়ে বসে আছে, এজন্য তারা 500 টাকা দিয়ে 1 কেজি আপেল কিনছে। এই যে অন্য ধরনের একটা ক্যাপিটালিজম, এটাকে বলা হয় ক্রোনি ক্যাপিটালিজম বা স্বজনপ্রীতি, যেখানে এক শ্রেণীর ব্যবসায়ীকে সরকার অবৈধভাবে পালে। এখানে ক্রোনি ব্যবসায়ীরা সম্পদের পাহাড় গড়ে তোলে। উদাহরণ হিসাবে আমরা সামিট গ্রুপের কথা বলতে পারি। এই ক্রোনি ব্যবসায়ী হিসেবে সামিট গ্রুপের সম্পদ 2123 কোটি টাকা থেকে 10,309 কোটি টাকা হয়ে গেছে। আর সামিট গ্রুপের মালিক আজিজ খান হয়েছেন সিঙ্গাপুরের মতো দেশের 140তম ধনী ব্যক্তি। কিভাবে এখানে ক্রোনি ক্যাপিটালিজম কাজ করছে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এখন আপনি ভাবতে পারেন এগুলো তো জনগণের কল্যাণের জন্য হতে পারে। আবার নিজেকে নিজে পাল্টা প্রশ্ন করেন, জনগণের উন্নয়নের জন্যও যদি হয় তবুও কি আপনি নির্দিষ্ট একটি গোষ্ঠীকে জনগণের টাকা বিলিয়ে দিতে পারেন কিনা? উদাহরণ হিসেবে আরও বলা যায় 2,398 কোটি টাকার বিআরটি প্রজেক্ট এখন 4,268 কোটি টাকায় পরিণত হয়েছে। এখানেও দুর্ভোগ ও দুর্নীতির শেষ নেই। 30,000 কোটি টাকার বেশি খরচে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, কিন্তু এখানেও ছিল দুর্নীতি, দুর্ভোগ। এখানে অন্য কারণও আছে। এসব প্রজেক্ট থেকে রাঘব গোয়ালরা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, এজন্য তারা মেগা প্রকল্পের দিকে বেশি আগ্রহ থাকে। এখানে একটি দেশের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং সৃষ্টি হয় মুদ্রাস্ফীতি। এখন বলতে পারেন মুদ্রাস্ফীতি কিভাবে হয়? এসব বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার যখন বিদেশি ঋণ পায় না, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে টাকা ছাপানোর মাধ্যমে ঋণ নেয়। ফলে সম্পদের পরিমাণ কমে যায়, টাকার পরিমাণ বেড়ে যায়। এর ফলে সৃষ্টি হয় মুদ্রাস্ফীতি, যে কারণে বিগত 3-4 বছরে আমাদের দেশের সকল পণ্যের দাম প্রায় 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এভাবেই বিগত 16 বছরে আমাদের দেশটাকে ধ্বংস করে ফেলেছেন স্বৈরাচার সরকার শেখ হাসিনা।
ডাইনোসর বাস্তব কল্পকাহিনীতে এক বিস্ময়ের নাম। এই ডাইনোসর পৃথিবীতে কিভাবে ছিল, কিভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হলো, এই ইতিহাস জানতে আমার পূর্বের ভিডিওতে দেখে আসুন। এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।